আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা মণ্ডলীর আমার সহকর্মীরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সচিব মহোদয়গণ, অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমাদের পরিবেশ সহকর্মী যারা আছেন, সকলকে আপনাদের এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সকলেরই গুরুত্বপূর্ণ কাজ রেখে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা আসলে দেখাচ্ছে যে পরিবেশ রক্ষায় আপনাদের কমিটমেন্ট কতটুকুন। সত্যিকার অর্থেই পরিবেশ যদি সকলেই তাদের নিজেদের জায়গা থেকে রক্ষার জন্য কাজ করে, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আমি এখানে খুব সংক্ষেপে আমাদের পরিবেশ মন্ত্রণালয় প্রাধিকার ভিত্তিতে যে কাজগুলো করছে সেগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচিত করিয়ে দেব। প্রধান কাজ আমাদের হচ্ছে যে আমাদের পরিবেশ প্রশাসনে গতি আনা এবং পরিবেশ প্রশাসনের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা। পরিবেশ প্রশাসনটা আসলে একটু সময় উপযোগী করতে হবে। আমরা যদি দেখি যে আমরা বন আইন কত সালের, আমাদের বন আইনটা হচ্ছে 1927 সালের। 1927 সালের বন আইন দিয়ে 2025-এর বাস্তবতায় দাঁড়িয়ে বন সংরক্ষণের কথা আসলে ভাবাই যায় না। কারণ ব্রিটিশ রাজরা এই দেশে এসেছিল আমাদের বন রক্ষা করতে না, তারা রেভিনিউ কালেক্ট করতে এসেছিল। কিন্তু এখন বনটা আমাদের জলবায়ু পরিবর্তনের হাত থেকে আমাদের বাঁচাবার জন্য অন্যতম একটা ইকোসিস্টেম, সেটাকে আমাদের ওইভাবেই দেখতে হবে। আমরা সবসময় শুনে এসেছি যে এনভায়রনমেন্টাল পারফরমেন্সে বাংলাদেশের অবস্থান হচ্ছে 180টি দেশের মধ্যে 179, 179। এই 179 থেকে এই মানটাকে টেনে তোলা, এটা একদিনের বা 3 মাসের বা 6 মাসের বিষয় না। এটা সরকারের সমস্ত মন্ত্রণালয় যখন একসাথে কাজ করবে, উন্নয়নের দর্শনটা যখন আমরা ভিন্নভাবে ডিফাইন করব, উন্নয়ন প্রকল্পগুলোকে যখন আমরা ভিন্নভাবে নেব, তখনই এই প্রক্রিয়াটা শুরু হবে। যখন আপনি তালিকায় 50 নম্বরে যাবেন, সেখান থেকে 40-এ 30-এ আসাটা সহজ, কিন্তু 179 থেকে এটাকে উপরে টেনে নেওয়ার কাজটা আসলে বেশ জটিল এবং সময় সাপেক্ষ। তবে সেই কাজটা আমরা শুরু করেছি। আমরা কাজের ক্ষেত্রে প্রাধিকার হিসাবে বায়ু দূষণকে আমাদের নিতেই হচ্ছে, কারণ বাংলাদেশের বাতাস, বিশেষ করে ঢাকা শহরের বাতাস প্রায় দূষণের দিকে 1 নম্বরে চলে যায় এবং এই ধারা চলছে গত 10 বছর যাবৎ। শব্দ দূষণে বাংলাদেশের অবস্থান 1 নম্বর। আর শিল্প দূষণে আমাদের নদীগুলোর এখন এমন অবস্থা যে পানি আনতে আমাদেরকে এখন মেঘনা যেতে হচ্ছে। ঢাকার 7টা নদী দিয়ে ঢাকা শহরের মানুষকে আমরা পানি দিতে পারছি না এবং প্রধান কোনো নদী আসলে আর দূষণমুক্ত নেই। আমরা বন্যপ্রাণী সংরক্ষণে যেমন কাজ শুরু করেছি, তেমনভাবে 2টা জিনিসকে আমরা প্রাধান্য দিচ্ছি। একটা হচ্ছে হাতি মানুষের দ্বন্দ্ব কমানো, 3টা জিনিসকে। মেছো বিড়াল সংরক্ষণ, যেটাকে প্রায়ই মেছো বাঘ ভেবে মেরে ফেলা হয়। আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, প্রকৃতিতে আর নেই, কিংবা প্রকৃতিতে থাকলেও মারাত্মক সংকটাপন্ন 3-4 বছরের মধ্যে হারিয়ে যাবে এমন বন্যপ্রাণীগুলো আবার প্রকৃতিতে ফেরত দেওয়া। আরেকটা হচ্ছে 2002 সালে পলিথিন শপিং ব্যাগের উপর আরোপ করা যে নিষেধাজ্ঞা, ওটা 2024-এ এসে কার্যক্রম আমরা শুরু করেছি বাস্তবায়নের। এই নিষেধাজ্ঞা কিন্তু আমরা আরোপ করিনি, আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের কাজটা আমরা করছি। আরেকটা হচ্ছে প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা আর পাহাড় সংরক্ষণ। পাহাড় সংরক্ষণ একটু ছোট করে বলি, বাংলাদেশের 19টি জেলায় পাহাড় ছিল, এখন আছে 18টি জেলায়। 18টির মধ্যে চট্টগ্রামের 3টি জেলা, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, এগুলোতে আমরা আর পাহাড়ের তালিকা করিনি। বাকি 15টি জেলার পাহাড়ের তালিকা করা, দাগ খতিয়ান সহ, মালিকানা সহ আমরা চূড়ান্ত করে ফেলেছি। আমি পরের যে আইনগুলোর কথা বলছি সেখানে না গিয়ে শুধু একটা ছোট কথা বলি। আমাদের দেশে বন বিভাগ আছে, কিন্তু আমাদের বন্য প্রাণী নিয়ে কাজ করবার জন্য আলাদা কোনো উইং নেই। আমরা মনে করি যে বন্য প্রাণী সংক্রান্ত যে আইনটা আছে সেখানে সামান্য একটু পরিবর্তন এনে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড যেরকম করা গেছে, ওরকম বন্য প্রাণীর জন্য যদি একটা ট্রাস্ট ফান্ড আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে এই দিকে আমরা মনোযোগ আকর্ষণে সক্ষম হব। আমাদের দেশে 3টা নদীকে বলা হচ্ছে সবচেয়ে দূষিত: হারিধোয়া, লবণদহ এবং সুতান। আমরা এই 3টি নদীর পরিবেশগত ব্যবস্থা পুনরুদ্ধারে কার্যক্রম অনুমোদন করিয়েছি এবং কার্যক্রম শুরু করেছি। এই বছরের মে মাসের ছবি, এটা সোনাদিয়া বনাঞ্চলে এইভাবে করে আগুন লাগিয়ে এই বনাঞ্চলটাকে এভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। দেশের 3টি দূষিত নদী নিয়ে কথা আছে, এই 3টি দূষিত নদী আসলে পুনরুদ্ধার করার কাজটা আমরা শুরু করে দিয়েছি। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে আমরা 41টি মতন প্রকল্প অনুমোদন দিয়েছি। বিভিন্ন সরকারি সংস্থার প্রকল্পগুলো
বেশ ভালোভাবে যাচাই বাছাই করে এই কাজটা করা হয়েছে। দেশের নদ নদীর তালিকা আমরা চূড়ান্ত করে ফেলেছি। বিশ্বব্যাংক এবং এডিবির সহায়তায় আমরা 20টি খাল এবং 4টি নদী পুনরুদ্ধারে কাজ করছি। তার মধ্যে তুরাগ নদীর ব্যাপারে সমর্থন, আর্থিক সাহায্য যে পাওয়া যাবে সেটা আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং অন্য কাজগুলো আমরা আশা করি আমাদের সময়কালীনে আমরা শুরু করতে পারবো। আমরা এটা বাদেও আর মোট 17টি নদী যেগুলো বেশি দূষিত বা বেশি পরিচিত, যেমন বড়াল, করতোয়া, লৌহজং, সেগুলো পুনরুদ্ধারের কাজও শুরু করেছি। আর নদীর স্বাস্থ্য রক্ষায় আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, এটা হচ্ছে হেলথ কার্ড দেওয়া। ঠিক যেরকম মানুষের হেলথ কার্ড থাকে ওরকম নদীরও একটা হেলথ কার্ড থাকবে। আমরা পিরিয়ডিক্যালি ওটা মনিটর করে করে দেখাবো নদী দূষণের অবস্থা কী। নদী থেকে এবার একটু বনে আসি। আমরা 3 ধরনের বনকে বেছে নিয়ে সেখানে কার্যক্রম শুরু করেছি। একটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট চুনতি অভয়ারণ্য, 2 হচ্ছে পাতাঝরা বন শালবন, 3 হচ্ছে আমাদের উপকূলীয় বন সোনাদিয়া বন। এখানে বেজা আমাকে অনেক সাহায্য করেছে। সোনাদিয়া বনটা তাদেরকে ইকোনমিক জোন করার জন্য দিয়ে দেওয়া হয়েছিল, তারা সেটা আমাদেরকে ফেরত দিয়েছে। আমরা এটা আমাদের হাতে পাওয়ার শেষ ধাপে আছি, তবে আমরা পরিকল্পনাটা করে ফেলেছি এবং কাজও শুরু করব। এ পর্যন্ত সরকার এই 10 মাসে 11,459 একর বনভূমি উদ্ধার করেছে। এমন একটা স্থাপনা ভাঙা হচ্ছে। আমরা মধুপুর শালবনটা শুধু যে পুনরুদ্ধার করার পরিকল্পনা নিয়েছি তা না, একটা গাছ কেটে ফেলতে আপনার একদিন লাগে, কিন্তু একটা গাছ রোপণ করলে ওটা বড় হতে 10 থেকে 20 বছর লেগে যায়। ফলে যে এই পরিবর্তনের প্রক্রিয়াটা আমরা শুরু করেছি তাতে সময় লাগবে, কিন্তু কাজটা শুরু হয়ে যাক। আমরা চুনতি অভয়ারণ্য থেকে আকাশমণি সরাচ্ছি যাতে করে হাতির উপযোগী বনটা হয়। এই বনের 15,000 একরের মধ্যে 20,000 একরের মধ্যে 5,000ই বেদখল আর 5,000-এ আছে আকাশমণি। এই আকাশমণি সরিয়ে হাতির উপযোগী যদি আমরা করে ফেলতে পারি তাহলে হাতি মানুষের দণ্ডটা কমে যাবে। দেশে প্রথমবারের মতন আমরা একটি জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছি, আরেকটিও ঘোষণার চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা রাজুকের সাথে মিলে পূর্বাচলে বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে 144 একর বনভূমি রক্ষায় কাজ করছি। কৃষি মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা আকাশমণি এবং ইউক্যালিপটাসের ব্যাপক চাষ এবং রোপণ করা এবং বিক্রি করা সেটার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পেরেছি। বাংলাদেশে একটি সরকারি প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটি লাভজনক একটি প্রতিষ্ঠান। তারা অত্যন্ত প্রবলভাবে শুধুমাত্র রাবার কেন্দ্রিক কার্যক্রম করে। বর্তমান যুগে তাদেরকে ডাইভার্সিফাইড প্রোডাক্টে কেমন করে নেওয়া যায় এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। এদের একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে এবং আমরা এই শুক্রবারে ফয়জুল ভাই এবং আশিককে নিয়ে দেখতে যাব যে আসলে এটাকে স্কেল আপ করার কি সুযোগ আমাদের রয়েছে। এটা হচ্ছে আমাদের মধুপুর শালবনের শিক্ষার্থীরা ইউক্যালিপটাস গাছ কেটে শালবন এবং অ্যাসোসিয়েটস রোপণ করছেন, আর এই পাশে হাতি মানুষের দ্বন্দ্বটা একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। তার পরের স্লাইডে আমরা যে 5টা স্পিসিস দেখব, এই 5টা স্পিসিসের মধ্যে ময়ূর, এটা আমাদের প্রকৃতিতে একসময় ছিল, এখন আর বাংলাদেশের প্রকৃতিতে কোনো ময়ূর নেই। আমরা সাফারি পার্ক থেকে ময়ূর নিয়ে গেছি, একটা প্রোটোকল মেনটেন করে আমরা গাজীপুরে এই ময়ূরগুলো প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বাকি 4টা যে স্পিসিস এগুলো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, যদি আমরা এখনই সংরক্ষণের ব্যবস্থা না নিই আগামী 4 থেকে 5 বছরের পর এগুলো আর বাংলাদেশে থাকবে না। ফলে এইগুলোকে আমরা আবার ন্যাচারালি কেমন করে আরও সংখ্যা বাড়ানো যায় এবং প্রকৃতিতে ফেরত যায় সেই চেষ্টা করছি। বায়ু দূষণ রোধে আমাদের ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান এই সরকার অনুমোদন দিয়েছে। আমরা বায়ু দূষণ রোধে জিরো সয়েল কর্মসূচি হাতে নিয়েছি। স্থানীয় সরকার ঢাকা উত্তর এবং দক্ষিণের সাথে মিলে আমরা ঢাকার সমস্ত উন্মুক্ত মাটিকে সবুজ অন্তত ঘাস দিয়ে হলেও ঢেকে দেওয়ার চেষ্টা করব। আগামীকাল আসলে আমাদের এখানে চীন দেশ থেকে 3 জন বিশেষজ্ঞ আসবেন, তারা চীনের বেইজিং কিভাবে 5 বছরে বায়ু দূষণ 35% কমিয়েছেন সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের কিক অফ পয়েন্ট ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী কি হতে পারে এটাও নিয়ে আমরা আলোচনা করব। বিশ্বব্যাংকের সহায়তায় আমরা বায়ু দূষণের নতুন কার্যক্রমের অনুমতি পেয়েছি, যেখানে আমরা ফজল ভাইয়ের মন্ত্রণালয় ইলেকট্রিক ভেহিকেল আনবে। আমরা নো ব্রিকফিল্ড জোন আসলে ঢাকার আশেপাশে করা যায় কিনা সেটা একটু চিন্তা করব। শব্দ দূষণে একটা প্রকল্প ছিল, ওইটাকে আমরা পরিবর্তন করে চালকদের প্রশিক্ষণ দেওয়া যায় কিনা এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং একই সাথে আমরা ক্যাম্পেইনও চালু করব। আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা যে পলিথিনগুলো মানে পলিথিন ব্যাগ
একটা সমাজের স্বপ্ন দেখি, তার প্রথম ধাপ হিসেবে দেশের সকল সুপারমার্কেট এখন পলিথিন মুক্ত করা হয়েছে। আমরা এখনও কাঁচা বাজার বা অন্যান্য জায়গায় চ্যালেঞ্জের মধ্যে আছি, সেখানে আমাদেরকে বিকল্প যেমন দিতে হবে, সেখানে আমাদের বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এগিয়ে এসছে, তেমনিভাবে আমাদেরকে অভিযানও করতে হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় গাজীপুরের সকল পলিথিন ব্যাগ উৎপাদনকারী ফ্যাক্টরি যেগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল সেগুলো বন্ধ করে দিতে সক্ষম হয়েছি। এখন আমাদেরকে 17টি একবার ব্যবহার্য প্লাস্টিকের তালিকা আমরা করেছি। আমাদের যুদ্ধটা প্লাস্টিকের বিরুদ্ধে না, একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে। আমাদের কার্যক্রমটা হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিককে টার্গেট করে, এবং আমরা উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব, যেটা বিশ্বের অনেক দেশেই হচ্ছে, যেমন একটা প্লাস্টিকের বোতলে কোমল পানীয় দেয়, সেটা কালেক্ট করে নিয়ে রিসাইকেল করবে, এটারও নীতিমালা চূড়ান্ত করে ফেলেছি। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা নৈসর্গিক আবেদন আছে এমন 17টা পাথর কোয়ারি ইজারার বাইরে রেখেছি। সেখানে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে, সেটা আমরা আশা করি করতে পারবো। আমাদের এই কর্মকাণ্ডগুলোর ফলে যদি পরের স্লাইডে যাই, দেখবেন আমাদের সোমেশ্বরী নদীর ক্ষত সেরে উঠছে, আমাদের নির্জনতায় সেন্ট মার্টিনে প্রাণ ফিরে আসছে। এর পরের স্লাইডে গেলে আমরা দেখব যে কেমন করে বিভিন্ন সুপার স্টোরের যারা ব্যবস্থাপনায় আছেন তারা আমাদেরকে সুপার স্টোরগুলো পলিথিন মুক্ত করার জন্য অভিনন্দন জানিয়েছেন, এবং এই কাজে তাদের সক্রিয় সহযোগিতা না পেলে আমরা এটা সফল করতে পারতাম না। এখানে ভলেন্টিয়াররা কিভাবে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন বাজানোর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছেন, এরকম কিছু স্লাইড আছে। আমার সর্বশেষ স্লাইডে একটু যেটা বলতে চাচ্ছি যে আমাদের কিছু প্রত্যাশা আছে। একটা হচ্ছে, আমরা যদি আইন কানুনগুলো ঠিক মতন না করি, সেকেলে আইন দিয়ে এই যুগের পরিবেশ রক্ষার প্রত্যাশা পূরণ করতে পারবো না। এটা হচ্ছে এক। পরিবেশ প্রশাসনকে গতি আনতে এবং এখানে উপযুক্ত জনবল দিতে জনপ্রশাসন যে সংস্কার কমিশন ছিল, জনপ্রশাসন সংস্কার কমিটিও সুপারিশ করেছে যে পরিবেশ অধিদপ্তরকে একটা পৃথক ক্যাডারে পরিণত করা যায় কিনা, যেখানে ওইভাবে পড়ালেখা করে আসা লোকেরা যাবে। দুই হচ্ছে, আমাদের কাজগুলো খুব ঝুঁকিপূর্ণ, আমরা অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে পারি কিনা, যে দেখে না এসে কন্টিনিউয়াস 24 ঘন্টা মনিটরিংয়ের মধ্যে রাখা। বন অধিদপ্তরের জন্য একটি পৃথক বন্যপ্রাণী উইং আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। আজকে এখানে জনপ্রশাসন সচিব মহোদয় আছেন, এটা আমাদের একটা অনুরোধ থাকবে। আরেকটা হচ্ছে, আমাদের এনফোর্সমেন্ট ও আইনি কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি। আমাদের যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, যেহেতু আমার কাজটাই হচ্ছে রেগুলেটরি, আমাকে মামলা করতে হয়, মামলা মোকাবেলা করতে হয়, ইটভাটা ভাঙতে হয়, প্রতিষ্ঠান যেগুলো অবৈধভাবে জলাশয়ের উপর সেগুলো ভাঙতে হয়। এইখানে আমাদেরকে বরাদ্দ খুব বেশির প্রয়োজন নাই, কারণ আমাদের সেই সক্ষমতাও নাই। যা আছে তার একটু দ্বিগুণ দেওয়া গেলেই আমরা পেরে যাব। বনকর্মীদের ঝুঁকি ভাতার বিষয়টা আছে, আর শিক্ষা কার্যক্রমে পরিবেশকে অন্তর্ভুক্ত। এইগুলো হচ্ছে আমাদের আগামী দিনে। অলরেডি আমরা বন, নদী, শব্দ দূষণ নিয়ে কী কাজ করছি তা আমরা আরও স্কেলে বাড়িয়ে যাব, কিন্তু এই প্রত্যাশাগুলো আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সামনে উপস্থাপন করছি। আশা করি আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা সদস্যরা এখানে আছেন তারাও এই প্রত্যাশাগুলো, এটা হচ্ছে সেই ময়ূর যেটা আমরা মধুপুরে ছাড়বার জন্য মধুপুরে নিয়ে গেছি। তো এবার আল্লাহর রহমতে তাদের স্বাস্থ্য এখনো ভালোই আছে। ইটস এ ভেরি রিস্কি প্রোটোকল যেটা আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনেক ধন্যবাদ, উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যকে অনেক ধন্যবাদ। আপনাদের এই উপস্থিতি পরিবেশটাকে একটা জাতীয় এজেন্ডা হিসাবে পরিণত করার জন্য একটা বড় ভূমিকা রাখবে। এ যাবৎকাল যে পর্যন্ত এসেছি, যদিও স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা না পেতাম তাহলে এটা খুবই দুষ্কর হতো। তাদেরকে বিশেষ করে ধন্যবাদ। আমাদের এখানে প্রধান বন সংরক্ষক মহোদয় আছেন, ডিজি এনভায়রনমেন্ট আছে, ওনাদের পুরো টিম আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, বিশেষ করে আমাকে, আমরা তো নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং স্থানীয় পর্যায়ে যারা ডিসি মহোদয়রা আছেন তারাও বিভিন্ন কর্মকাণ্ডে অনেক সাহায্য করছেন। আজকে আমরা এখানে উদযাপন করছি, তারা কিন্তু সেখানে অবৈধ স্থাপনা ভাঙছেন। তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।